শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেয়া হবে না, দলীয় অবস্থানে অনড় বিএনপি, বললেন খালেদা জিয়া। এই সরকার যত চেষ্টাই করুক, যত ছল চাতুরি করুক না কেন, যে তাদের অধীনে নির্বাচন হবে। বহুদলীয় গণতন্ত্রের সাথে একদলীয় নির্বাচন এই দেশে হবে না। এই দেশে একদলীয় নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না, এবং আওয়ামী লীগকে রেখে, হাসিনাকে রেখে এই দেশে কোনো নির্বাচন হবে না। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, নিশ্চিত করেছে প্রেস শাখা। ড্রোন মোতায়েনের বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ, সীমান্ত হত্যা বন্ধে শক্ত বার্তা দেওয়ার অনুরোধ ডক্টর মিজানের। ধর্ষকদের অন্যতম বাইন্যা বাহিনীর প্রধানকে নিয়ে ভোলার চর আনন্দে ডিসিএসপির আনন্দ ভ্রমণ। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসী আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি সকাল 7টার 21 সংবাদে। এশিয়া ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে দলের অনড় অবস্থানের কথা আবারও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, দেশে একদলীয় নির্বাচন করতে দেয়া হবে না। সে সময় নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনে সবাইকে এক হয়ে অংশ নেয়ারও আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। আহমদ অনিকের রিপোর্ট। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহিলা দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই দেশে একদলীয় শাসন বাংলাদেশের মানুষ চায় না, বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই দেশে বহুদলীয় গণতন্ত্র আমরা এনেছি, বহুদলীয় গণতন্ত্র আমরা রাখবো ইনশাআল্লাহ। তাই বহুদলীয় গণতন্ত্রের সাথে একদলীয় নির্বাচন এই দেশে হবে না। এই দেশে একদলীয় নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না, এবং আওয়ামী লীগকে রেখে, হাসিনাকে রেখে এই দেশে কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। বেগম জিয়া প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হয়, মানুষ অত্যাচারিত হয়। এই আওয়ামী লীগ সরকার যেমন অত্যাচারী, তেমনি দুর্নীতিবাজ, তেমনি মিথ্যাচার। তাদের ৩ গুণ নিয়ে তারা কাজ করে এগিয়ে চলেছে। তারা বলে আওয়ামী লীগ আসলে নাকি দেশের মানুষ কিছু পায়। আমি বলতে চাই যে আওয়ামী লীগ আসলে দেশের মানুষ অত্যাচারিত হয়, খুন হয়, গুম হয়, নির্যাতন হয়, দ্রব্যমূল্যের দাম বাড়ে, মানুষ না খেয়ে থাকে। এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। সকলকে নিয়ে আমরা একসঙ্গে মিলে এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আহমদ অনিক, ২১ টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস শাখা থেকে তার নিউ ইয়র্ক যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সোমবার রাতে সংসদ ও দলীয় কাজে ব্যস্ততার জন্য প্রধানমন্ত্রীর অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। তবে সফর বাতিলের সিদ্ধান্তটি ২৪ ঘণ্টার মধ্যে পরিবর্তন করে জানানো হলো নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী। ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসছে নিউ ইয়র্কে। ২৪ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী যে নামই হোক, বিএনপি নির্দলীয় সরকার চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। বিএনপির গুলশান কার্যালয়ে ৮ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সে সময় তিনি প্রধানমন্ত্রীর সংসদে এসে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, সংসদে আলোচনা নয়, সেখানে বিতর্ক হতে পারে। নির্দলীয় সরকার বিষয়ে অধিবেশনের বাইরে আলোচনার পর পাশের জন্য অধিবেশনে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। আর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান উইলিয়াম হান্না বলেন, ২ দলের আলোচনায় সব দলের অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।
Good discussions here today. It helps us to build up the picture, to build up a report which will then be submitted at a high level, and the question will be, is it useful to observe? Is the observation by the European Union a good thing to do? Will it assist democracy in Bangladesh? So no conclusions yet, but a lot of very interesting discussions. All our discussions, I think, we find are very positive and are helping us to build up this picture. আমাদের অবস্থান হচ্ছে যে আমরা একটা নির্দলীয় সরকার চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই, এবং এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা কি হবে, তাদের অ্যাডভাইজারদের কিভাবে সিলেক্ট করা হবে, তারা কতদিনের তার মেয়াদ হবে, কতদিন মেয়াদে ইলেকশন না করতে পারলে কি হবে ইত্যাদি সমস্ত কিছু আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই, আলোচনা করতে চাই। আমরা সেজন্য সরকারকে আমরা আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। জনসমর্থন না থাকায় বিএনপি তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে এসেছে দাবি করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, তাদের কোনো রূপরেখা থাকলে তা সংসদে উত্থাপন করতে পারে। 14 দলের বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, দেশের মানুষের প্রতি আস্থা না রেখে বিদেশিদের উপর নির্ভর করছে বিরোধী দল। মাইনুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে বৈঠক করে 14 দল। বৈঠক শেষে সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপির রূপরেখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারা যে কোনো প্রস্তাব সংসদে উত্থাপন করতে পারে। আমরা মনে করি, এখনো বলি, তারা কোনো আন্দোলন করতে পারেনি, আন্দোলন করতে পারলে ব্যর্থ হয়েছে। পার্লামেন্টে উত্থাপন করে যদি বলতে পারে তন্তকালীন সরকারের রূপরেখা এটা হওয়া উচিত, স্বাধীন নির্বাচন কমিশন এভাবে হওয়া উচিত, বলুক তারা, এতে আপত্তি করার কিছু নাই। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের ঐক্যমতের পাশাপাশি জোটকে সম্প্রসারণ করতে কাজ শুরু করেছে 14 দল। আমরা বারবার বলেছি, আজকেও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আবার ঐক্যমত পোষণ করেছি, সংবিধান অনুযায়ী যথাসময় জাতীয় নির্বাচনের জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একদিন আমরা আলোচনা হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের এই জোটকে সম্প্রসারণ করার জন্য আমরা কাজ করে যাব। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে এসেছে। সবশেষে কালকে বোঝা গেল তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছে। তাদের যদি শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, তারা যদি বিষয়টি অনুধাবন করে থাকেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। এদিকে অপর এক আলোচনায় বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে জাতীয় সংসদে এসে কথা বলতে হবে। বাংলাদেশের সমস্যা বাংলাদেশের মানুষ সমাধান করবে। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপে প্রয়োজন রয়েছে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে তার কথা হয়েছে বলে জানান। মোজেনা আরও বলেন, 21 শতাব্দীতে এ অঞ্চল দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হবে। এর আগে তিনি বাংলাদেশ ভারত সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকা ঘুরে দেখেন। দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন লন্ডন সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ইউকে কার্যালয়ে তার উপর হামলা করে 2 অজ্ঞাত যুবক। তবে তথ্যমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী। যুক্তরাজ্য সরকারকে বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি। বিস্তারিত বাঁধন অধিকারী রিপোর্টে। সোমবার রাতে টকশোতে অংশ নিতে পূর্ব লন্ডনে অবস্থিত বাংলাদেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে যান তথ্যমন্ত্রী। অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে তিনি অবস্থান করছিলেন রিসিপশনে। হঠাৎই অজ্ঞাত 2 যুবক মন্ত্রীর দিকে তেড়ে আসেন, চেষ্টা করেন তাকে আঘাত করতে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয় বলে জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী। তিনি জানান, ব্যর্থ হয়ে মন্ত্রীকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় এগিয়ে আসেন মন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা সহ অন্যরা। হামলাকারীরা তখন পালিয়ে যায়। টেলিফোনে 21 টেলিভিশনকে রাশেদ চৌধুরী জানান, মন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। রাশেদ চৌধুরী বলেন, যুক্তরাজ্য সরকারকে বিষয়টি জানানো হবে। দুজন অল্প বয়সের বা যুবক বয়সের ছেলে ঢুকে
যে ওনাকে সালাম দিয়ে অনেকে ছবি তুলতেছে, তারপরে তারা ওনাকে আঘাত করতে চায়। আর তখন তিনি মাথা সরিয়ে নেন এবং হাইকমিশনের যারা ছিলেন তারা এগিয়ে যান এবং তারা চিৎকার করলে এটিএন বাংলার লোকজন বেরিয়ে আসে, তখন তারা পালিয়ে যায়। আজকে বাংলাদেশ হাইকমিশন থেকে ব্রিটিশ সরকারের কাছে ব্যাপারটা জানানো হবে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস। নির্ধারিত সফরসূচি শেষে বুধবার মন্ত্রীর দেশে ফেরার কথা। বাঁধন অধিকারী, 21 টেলিভিশন। বাংলাদেশ ভারত সীমান্তে চালকবিহীন বিমান ড্রোন মোতায়েনের পরিকল্পনা বিষয়ে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের পরিকল্পনার যে খবর প্রকাশিত হয়েছে, দিল্লি সরকারের কাছে তার আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবার ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি খবরে বলা হয়, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও বিতর্কিত ড্রোন বিমান মোতায়েনের পরিকল্পনা করছে ভারত। সীমান্তে বিএসএফ এর হত্যা বন্ধে ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শক্ত বার্তা পৌঁছে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। মঙ্গলবার কুষ্টিয়ায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সে সময় তিনি কুষ্টিয়ায় বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি কৃষক নিহতের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি আরও বলেন, ফেলানী হত্যার বিচার একটি প্রহসন মাত্র। এই বিচার অপরাধপ্রবণ বিএসএফ জওয়ানদের উৎসাহিত করবে এবং এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভারত একটা বৃহৎ রাষ্ট্র, আমাদের বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তাদের সঙ্গে আমরা সবসময় ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা সাংঘাতিকভাবে আমাদের সাহায্য করেছেন, আমরা এগুলো ভুলে যাই না কখনো। কিন্তু একই সঙ্গে তাদের মনে রাখতে হবে যে এখানে বর্তমানে আন্তর্জাতিক আইন রয়েছে, আন্তর্জাতিক আইনের বিধান রয়েছে, সেগুলোর প্রতি তাদের সম্মান প্রদর্শন করতে হবে। ভোলার চর আনন্দে গত 2 বছরে ধর্ষণের ঘটনা ঘটেছে 1.5 থেকে 200। এমন অভিযোগ নিয়ে 21 টেলিভিশনে খবর প্রচারের পর প্রশাসনের টনক নড়লেও এর কোনো বিচার হবে না বলেই অভিযোগ ভুক্তভোগীদের। কারণ প্রশাসনের পরিদর্শনের সময় অভিযুক্ত একটি বাহিনীর প্রধানকে দেখা গেছে তাদের সঙ্গে। প্রতিনিধি মেজবা উদ্দিন শিপুকে নিয়ে রিপোর্ট করছেন মঞ্জুল আলম পান্না। আমার ফেডার ভাই, তুই আমার ইজ্জত নে, তুই আমার সব নে ভাই, তুই আমার ইজ্জত নিস না, কইছে তোর ইজ্জত নিম। ওর আমার ইজ্জত নিছে, আমার মালও নিছে। কি ঘরে আগত যুবক মেয়ে না মা না বোন ওরা কিচ্ছু চাই না যে স্যার এই বাজে আমার ঘরে অত্যাচার করছে। ঘটনাস্থল ভোলার 2 নম্বর ইলিশা ইউনিয়নের চর আনন্দ। চরটি দখলে রাখতে আধিপত্য বিস্তারকারী 4 বাহিনীর বিরুদ্ধে প্রতিপক্ষ বাহিনীর অনুসারী সাধারণ পরিবারের নারীদের ধর্ষণের অভিযোগ 1.5 থেকে 200। সঙ্গে যথারীতি চলছে হত্যা, হামলা, পাল্টা হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজ। গেল কয়েক বছর ধরে রোমহর্ষক এই ঘটনা চলতে থাকলেও 21 টেলিভিশনে খবর প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। ভোলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা যান সরেজমিনে। ধর্ষণ করতে কারে সেটা বলেন, এরকম কেউ আছেন? নারী নির্যাতন যে করছে যেন বাবুলের বউ আমি একজন স্বামী সংসার করি, আমার একটা সিন্দার কাকুটা তাই নিয়ে গেছে করোনা খালি ছায়াটা আর ফেরি কোথায় এখানে খারাপ কাজ হইছে। জেলা প্রশাসক জানালেন, ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। চরানন্দতে গিয়েছি, আমরা বিভিন্ন ব্যক্তির অভিযোগ শুনেছি, আমরা তাদের বক্তব্য কিছু কিছু রেকর্ড করেছি, ইম্পর্টেন্ট অংশগুলো আমরা তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠাবো। কিন্তু আধিপত্য বিস্তারকারী 4 বাহিনীর অন্যতম বাইন্যা বাহিনীর প্রধান হাজী সিরাজকে দেখা যায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে। তাই বিচার নিয়ে সন্দিহান নির্যাতনের শিকার নারীরা। ডিসিএসপি আইছে, ডিসিএসপির সাথে দেই এখন বাইনা সিরাজ করে, এখন জানি না ডিসিএসপির কাছে কইয়া কি বিচার পাই। আমাকে এত অত্যাচার অপমান হয়েছে, আর পর আমরা ডিসিএসপির কাছে কইছি যেন হইয়া পর আইজা দেই ডিসিএসপির লগে আমাকে বাইনা সিরাজে আটতে আছে, আমাকে কি বিচার আমরা পাবো ডিসিএসপির কাছে, আমাকে বিচার এই দুনিয়াতে আর পাবো না। এদিকে ভুক্তভোগী নারীরা পড়েছেন উভয় সংকটে। বিচার না পেয়ে সাংবাদিক এবং প্রশাসনের কাছে ঘটনার কথা জানতে গিয়ে এখন নতুন করে নির্যাতনের শিকার হচ্ছেন নিজ সংসারে। আমরা 2টা বোন একই ঘরে, দুটা বোনেরই অশান্তি,
স্বামীরা অশান্তি দিতেছে আপনাকে কাছে এই কথা বলানোর যাতে এই দিনে কেউর কাছে বিচার পাই নাই। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ভোলা। টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত থাকলেও জাহাজ সংকটে এখনও চালু করা সম্ভব হয়নি কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের কার্যক্রম। লাইসেন্স নেয়া বেসরকারি উদ্যোক্তারা কন্টেইনার পরিবহনের জন্য প্রয়োজনীয় জাহাজের সংস্থান না করায় এমন পরিস্থিতি বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এজন্য সরকারি ব্যবস্থাপনায় জাহাজ সংস্থান করে আগামী অক্টোবরের মাঝামাঝি এ টার্মিনাল চালু করা হবে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী শিল্পের 70% রাজধানী ঢাকা কেন্দ্রিক, কিন্তু আমদানি রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে হয় এখানকার ব্যবসায়ীদের। সড়কপথে বাড়তি ব্যয় আর যানজটের কারণে নৌপথে চট্টগ্রাম থেকে ঢাকায় কন্টেইনার পরিবহনের দাবি করে আসছিলেন ব্যবসায়ীরা। তাদের দাবির মুখে 2008 এপ্রিলে পুরোদমে শুরু হয় কেরানীগঞ্জের পানগাঁওয়ে কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজও শেষ, কিন্তু জাহাজ না থাকায় এখনও তা চালু করা যায়নি। রপ্তানিমুখী শিল্পের আমদানি রপ্তানি হোক অথবা কমার্শিয়ালি ইম্পোর্ট যেটা হোক, সেটা কিন্তু আজকে যদি নারায়ণগঞ্জ থেকে আসে তাহলে আমার পুরা কিন্তু ওই জিনিসটা চট্টগ্রাম দিয়েই তো আসছে, তাহলে ওই যে আমাদের প্রেশার বা যে চাপটা চট্টগ্রাম পোর্টের পরে থাকে সেই চাপটা কিন্তু কমবে। আমাদের সরকারের কাছে দাবি থাকবে কেরানীগঞ্জের যে পাঙ্গাও যে পোর্ট রেডি আছে সেটি যাতে অনতিবিলম্বে শুরু হয়। নৌ পরিবহন মন্ত্রী বলছেন, কন্টেইনার পরিবহনের জন্য যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল তারা কেউ এখনো জাহাজ আমদানি বা তৈরি করেনি, ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকারি ব্যবস্থাপনায় কন্টেইনার পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। কন্টেইনার শিপ যেটা আমরা বরাদ্দ করেছিলাম, কোনো প্রাইভেট সেক্টরের কেউ এখন পর্যন্ত কোনো জাহাজ আমদানি করে নাই অথবা নির্মাণ করে নাই। সর্বশেষে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, চট্টগ্রাম বন্দর থেকে আমরা 3টা জাহাজ আমদানি করব। আমরা আশা করছি ইনশাআল্লাহ অক্টোবরের মাঝামাঝিতে আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করে ফেলতে পারবো। এই জাহাজ আসার বিলম্বটাই কিন্তু আসলে এটা উদ্বোধন করতে আমরা পাচ্ছি না। এ টার্মিনালের বার্থ অপারেটর নিয়োগ নিয়ে মামলা হওয়ায় দেখা দিয়েছিল জটিলতা। এজন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমেই টার্মিনাল পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী। এই মামলা পরিচালনা করে সমাপ্তি টেনে এটা কবে নাগাদ বার্থ অপারেটর নিয়োগ দিতে পারবো সেটা না করে এখন আমরা চট্টগ্রাম পোর্ট সরাসরি এটা পরিচালনা করবে। হরতাল বা অবরোধের মতো পরিস্থিতিতেও এ পথে পণ্য পরিবহন অব্যাহত থাকবে বলে এটি আশা জাগিয়েছে ব্যবসায়ীদের মাঝে। অনেক প্রেশার কিন্তু আমাদের কমে যাবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার একটা বিরতি নিচ্ছি, আর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সাংবাদিক পেটানো সহ 3 মামলায় সরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনির অন্তর্বর্তী জামিন। রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দেবে সিরিয়া, স্বাগত যুক্তরাজ্যের ব্যাখ্যা চায় যুক্তরাষ্ট্র। আবারও আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে। সাংবাদিক পেটানো সহ 3টি মামলায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি কাশিফা হোসেনের অবকাশকালীন বেঞ্চ এ রায় দেন। আদালতে আইনজীবীরা একজন সংসদ সদস্য আগামী সংসদ অধিবেশনে যাওয়া উচিত বলে যুক্তি দেখান। গেল 20 জুলাই রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় গোলাম মাওলা রনির অফিসে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক ও চিত্রগ্রাহককে মারধর করা হয়। এদিকে একই বেঞ্চ পটুয়াখালী গলাচিপা থানায় রনির বিরুদ্ধে করা চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলায় জামিন দেয়। জামায়াত নেতা মতিউর রহমান নিজামী নির্দেশ ও উপস্থিতিতে ৭১-এর 10 জুন পাবনার মাতুইল গ্রামে পাকিস্তানি বাহিনী হত্যা করে পাবনা জিলা স্কুলের শিক্ষক কসিম উদ্দিন সহ 3 জনকে। ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের 21তম সাক্ষী ইউসুফ আলী বিশ্বাস সাক্ষ্যে বলেন, ওই দিন পাকিস্তানি বাহিনীর 2টি গাড়ি আসে মাতুইল গ্রামে। নিজামী তাদের সাথে গাড়িতে বসেছিলেন এবং ওই গাড়িতে চোখ বাঁধা 3 জন মানুষ ছিল। গাড়ি দুটি ইছামতি নদীর পাড়ে যাওয়ার পর একটি গর্তে তাদের গুলি করে হত্যা করা হয়। এছাড়া ইপিআর পুলিশ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে তারা। সাক্ষী আরও বলেন, পাবনার বিভিন্ন এলাকায় মতিউর রহমান নিজামী ও মাওলানা আব্দুস সোবহানের নেতৃত্বে গড়ে তোলা হয় পিস কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী। এদিকে আব্দুল আলিমের মামলায় 17টি অভিযোগের মধ্যে সবগুলোতেই যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। পরে আইনি যুক্তি উপস্থাপন ও আসামি পক্ষের যুক্তিতর্কের জন্য বুধবার দিন নির্ধারিত হয়েছে।
ব্লগার রাজীব জগৎজ্যোতি তালুকদার হত্যার মামলা এবং তন্ময় আহমেদের উপর হামলাকারীদের গ্রেফতারে সরকারে কোনো গাফিলতি নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা স্মারকলিপি হস্তান্তর করেন মন্ত্রীর কাছে। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এসব মামলায় প্রাথমিক তদন্তে জামায়াত শিবিরের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। সে সময় গণজাগরণ মঞ্চ কর্মীরা অভিযোগ করেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গাছছাড়া ভাব দেখাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নিরাপত্তা প্রদান ও দোষীদের খুঁজে বের করার আশ্বাস দেন। রাজধানীর কারওয়ান বাজারের তেস্তুরি পাড়ায় অভিযান চালিয়ে বিদেশি মদ সহ 7 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাত 11টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে 7 সুর নামের একটি সাংস্কৃতিক সংগঠনে এই অভিযান চালানো হয়। এ সময় 576 ক্যান বিয়ার, 9 বোতল বিদেশি মদ ও 3 লাখ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় 7 সুরের কর্ণধার তপু ও তার স্ত্রী সহ 7 জনকে। সংগঠনটিতে গান ও নাচের নামে মাদক ও দেহ ব্যবসা চলতে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। একটা সঙ্গীত প্রতিষ্ঠানের আড়ালে তারা মাদক বিক্রয় করে এবং প্রচুর পরিমাণে মাদক বিক্রয় করে এবং ওখানে তারা প্রচুর অনৈতিক কাজ করে এটার সাথে এবং মাদক ড্রিঙ্ক করে। আমরা এই খবর পেয়ে আজকে আমরা অভিযানটা পরিচালনা করি। এবার প্রবাসের সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 6ষ্ঠ কারামুক্তি ও জাতীয়তাবাদী মহিলা দলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারী উন্নয়নে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সৌদি আরবের পূর্বাঞ্চল জাতীয়তাবাদী মহিলা দল। আফরোজা সুলতানা উষার সভাপতিত্বে সদস্য সচিব ইলমিস ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক আ.ক.ম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, ড্যাব সভাপতি ডাক্তার মনিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন আবু কাউসার, তাজুল ইসলাম গাজী, নুরুল হক নুরু, রিমা রুবায় চৌধুরী, গুলশানারা ও জিনিয়া জারমিন। সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে 31 সদস্যের পূর্ণাঙ্গ মহিলা কমিটি গঠন করা হয়। এবারের প্রসঙ্গ আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিতে সম্মত হয়েছে সিরিয়া। সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে রাশিয়ার প্রস্তাবের পর অস্ত্র হস্তান্তরে সম্মত হল তারা। মস্কোতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম জানান, রাশিয়ার প্রস্তাবে সম্মত হয়ে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে তারা। এদিকে প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পুরো বিষয় বিস্তারিত জানতে চায় যুক্তরাষ্ট্র। আর সিরিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। মুজাহিদ হাসানের রিপোর্ট। রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তরে রাশিয়ার দেয়া প্রস্তাবে সম্মত হয়েছে সিরিয়া। মস্কোতে রাশিয়ান পার্লামেন্ট স্পিকারের সঙ্গে আলোচনার সময় একথা জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম। এর আগে সোমবার রাশিয়ার প্রস্তাবকে স্বাগত জানান মোয়াল্লেম, আর মঙ্গলবার সুনির্দিষ্ট করে অস্ত্র জমা দেওয়ার কথা জানান তিনি। এদিকে প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রাশিয়ার প্রস্তাব সহ পুরো বিষয়ে বিস্তারিত জানতে চায় যুক্তরাষ্ট্র। রাসায়নিক অস্ত্র জমা দেওয়ার বিষয়ে সিরিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। would welcome a credible initiative, but we would have to make sure that it really is credible and that the world can really agree on it. তবে রাশিয়ার প্রস্তাবকে বাতিল করে দিয়েছে সরকার বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল। মুজাহিদ হাসান, 21 টেলিভিশন। এবারে নিচ্ছি আরও একটা বিরতি, আর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর যা থাকবে। চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়ায় ভয়াবহ ভাঙন, শহর রক্ষা বাঁধের প্রায় 120 মিটার এলাকায় ধস। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রাইম ব্যাংক ও গাজী ট্যাঙ্কের শুভ সূচনা। দর্শক দেখছিলেন সকাল 7টার 21 সংবাদ। চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়া নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে শহর রক্ষা বাঁধের প্রায় 120 মিটার এলাকায় ধস নেমেছে। মঙ্গলবার সকাল থেকে শহরে পুরান বাজারে কমপক্ষে 10টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে।
হুমকির মুখে রয়েছে আরও 2000 দোকানপাট ও শতাধিক মিল কারখানা। অনেকেই সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ভাঙন কবলিত এলাকায় ব্লক ফেলতে শুরু করেছে। তবে প্রতি বছরই শহর রক্ষা বাঁধের পেছনে কোটি কোটি টাকা খরচ হলেও কোনো ভাঙন ঠেকানো যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি থাকার সময় বিদেশ থেকে যে উপহার বা টাকা এনেছেন তা কতটুকু নিয়ম মেনে আনা হয়েছে সেটা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিদেশ যাওয়ার ক্ষেত্রে, বিদেশ থেকে কোনো উপহার নেওয়ার ক্ষেত্রে, সম্মানী নেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ডক্টর ইউনুস এই ধরনের কোনো অনুমতিপত্র নেন নাই। ফলে এই যে ইরেগুলারিটি হয়েছে, এই ইরেগুলারিটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের কাছ থেকে নিশ্চয়ই আমরা বলবো ব্যবস্থা নিতে। এদিকে নোবেলজয়ী ডক্টর ইউনুসকে হেনস্থা করতে সরকার উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। মঙ্গলবার এক বিবৃতিতে এরশাদ অবৈধ আয় ও কর ফাঁকির অভিযোগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরকারের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তকে দুঃখজনক বলেও মন্তব্য করেন। জন কেরি ও আমেরিকার সঙ্গে বেয়াদবি করবে না বলে সরকার সেই জেদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর মেটাতে চাইছে, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সে সময় তিনি অভিযোগ করেন, হলমার্ক, ডেস্টিনি, বিসমিল্লাহ গ্রুপ, পদ্মা সেতু দুর্নীতিকে ধামা চাপা দিয়ে সম্মানিত ব্যক্তির ট্যাক্স দেয়া নিয়ে প্রশ্ন তোলা যায় না। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনেছে, যা কোনো কিছুতেই পূরণ হতে দেয়া হবে না। সংসদে পাশের অপেক্ষায় দেবত্ব সম্পত্তি আইন 2013 একটি কালো আইন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে সনাতন হিন্দু সম্প্রদায়। আইনটি বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তারা। দেবত্ব সম্পত্তি আইনটি হিন্দু শাস্ত্র বিরোধী ও হিন্দু সম্প্রদায়কে দেশ ত্যাগে বাধ্য করার চক্রান্ত বলে মন্তব্য করে মঠ, মন্দির ও দেবত্ব সম্পত্তি রক্ষা জাতীয় কমিটি। এর আগে এ ব্যাপারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন সনাতন হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন। এবার দেশ বিদেশের খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের শুভ সূচনা করেছে প্রাইম ব্যাংক ও গাজী ট্যাঙ্ক। তবে বিকেএসপির 2 নম্বর মাঠে বৃষ্টিতে ভেসে গেছে ভিক্টোরিয়া ও কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। রাজশাহীতে রাজাপাকসের সেঞ্চুরিতে 9 উইকেটে 334 রান তোলে প্রাইম ব্যাংক। রাজাপাকসের 97 বলে 9-4 ও 6 ছক্কায় 107 রান করে রান আউট হন। এছাড়া জিয়া 89 ও মাহমুদুল্লাহ 54 রান করেন। জবাবে নাফিস ইকবাল 104 বলে 150 রান করে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তামিমের দল ব্রাদার্স ইউনিয়নকে। এদিকে বগুড়ায় রুবেলের মারাত্মক বোলিংয়ে খেলাঘরকে 8 উইকেটে হারিয়েছে গাজী ট্যাঙ্ক। প্রথমে ব্যাট করে 133 রান তোলে খেলাঘর। জবাবে আফতাবের অপরাজিত হাফ সেঞ্চুরিতে 2 উইকেটে জয় সূচক 137 রান তোলে গাজী ট্যাঙ্ক। রুবেল 18 রান দিয়ে 6 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 7ম আসর বাংলাদেশে অথবা শ্রীলঙ্কা কিংবা উভয় দেশেই হতে পারে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা। মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইপিএল এর পুরো আসর না হোক, কয়েকটি ম্যাচ হলেও ভারতের বাইরে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কায় হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। এর কারণ হিসেবে ভারতে লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে। 2009 সালেও একই কারণ দেখিয়ে আইপিএল দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়েছিল, যদিও ভারতের জাতীয় নির্বাচনের এখনো তারিখ ঘোষণা করা হয়নি।
এ ব্যাপারে বিসিসিআই কর্মকর্তা জানান, ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই পরিষ্কার চিত্রটা বোঝা যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা কিছু খেলা ভারতে এবং তারপর দেশের বাইরে আয়োজন করতে পারি। এবার সংস্কৃতি সংবাদ। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রবাসী শিল্পী সৈয়দ ইকবালের রং উৎস হৃদয় শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। প্রকৃতি ও মানব মনের বিভিন্ন সময়ের অনুভূতি অঙ্কিত হয়েছে এই চিত্রকলাগুলোতে। প্রদর্শনী প্রথম দিনই দর্শকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বেঙ্গল শিল্পালয়। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসের আয়োজনে 10 দিন ব্যাপী এই একক চিত্রকলা প্রদর্শিত হবে। প্রদর্শনীতে 48টি চিত্রকর্ম রয়েছে। 19শে সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনীটি চলবে। আর এই সাথেই শেষ করছি সকাল 7টায় 21শে সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেয়া হবে না, দলীয় অবস্থানে অনড় বিএনপি, বললেন খালেদা জিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, নিশ্চিত করেছে প্রেস শাখা। ড্রোন মোতায়েনের বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ, সীমান্ত হত্যা বন্ধে শক্ত বার্তা দেওয়ার অনুরোধ ডক্টর মিজানের। ধর্ষকদের অন্যতম বাইন্যা বাহিনী প্রধানকে নিয়ে ভোলার চর আনন্দে ডিসি এসপির আনন্দ ভ্রমণ। দর্শক, 21শে টেলিভিশনে সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও 21এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম সকাল 8টায় দেখার আমন্ত্রণ রইল। 21এর সাথেই থাকুন।